হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় লেকচার 5 নিয়ে আলোচনা করব। সো আশা করছি পুরো ক্লাস জুড়ে তুমি আমাদের সাথে থাকবা। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, এখানে আমরা বলেছিলাম এই অধ্যায়ে টোটাল হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে জনসংখ্যা, তার মানে আগের লেসন গুলোতে আমরা জনসংখ্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মানব সম্পদ নিয়ে, এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আত্মকর্মসংস্থান নিয়ে। আজকের ক্লাসে আমরা মানব সম্পদ। আচ্ছা, আমি একটু প্রথমে একটু কথা বলি, সেটা হচ্ছে মনে করো আমাদের দেশে কিন্তু জনগণ আছে। কি আছে? জনগণ আছে। এই জনগণ যখন আহ, অর্থ উপার্জন করতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, তখন তাকে আমরা কিন্তু কি বলতে পারবো? মানব সম্পদ বলতে পারবো। কি বলতে পারবো? মানব সম্পদ বলতে পারবো। তার মানে জনগণ যখন অর্থ উপার্জন করবে, জনগণ যখন অর্থ উপার্জন করবে, তখন তাকে আমরা কি বলতে পারবো? মানব সম্পদ বলতে পারবো। এখন জনগণ কখন অর্থ উপার্জন করতে পারবে? যখন তাদেরকে দক্ষ হিসাবে, যোগ্য হিসাবে গড়ে তোলা যাবে, তখন তাদেরকে আমরা বলতে পারবো কি? তোমার হচ্ছে মানব সম্পদ। আমরা একটু দেখি যে এই পার্টে আমরা কি আলোচনা করব। আমরা আলোচনা করব মানব সম্পদ নিয়ে, মানব সম্পদের উন্নয়ন নিয়ে, সূচক নিয়ে, এবং হচ্ছে গুরুত্ব নিয়ে। আমরা প্রথমে একটু দেখি। দেখো, সাধারণ অর্থে কর্মক্ষম মানুষ অথবা শ্রম শক্তিকে মানে মানব সম্পদ বলে। যারা শ্রম দিতে পারে, যারা কর্মক্ষম, যারা কাজ করতে পারে, তাদেরকে কিন্তু মানব সম্পদ বলা হয়। এটা হচ্ছে সাধারণ অর্থে, কিন্তু অর্থনীতির ভাষাগুলো একটু ভিন্ন হয়। যেমন কিন্তু অর্থনীতিতে মানব সম্পদ ধারণার সাথে দক্ষতা তথা উৎপাদনশীলতা জড়িত। তার মানে মানব সম্পদের সাথে দক্ষতা এবং হচ্ছে উৎপাদনশীলতা জড়িত। দক্ষতা এবং কি জড়িত? উৎপাদনশীলতা জড়িত। কাজেই একটি দেশের উৎপাদনশীল মানে একটি দেশ উৎপাদনশীল এবং দক্ষ জনশক্তি বা জনশক্তিকে মানব সম্পদ বলা হয়। তাহলে একটি দেশের উৎপাদনশীল এবং দক্ষ জনশক্তিকে মানব সম্পদ বলা হয়। একটি দেশের উৎপাদনশীল এবং দক্ষ শ্রম শক্তিকে কি বলা হয়? মানব সম্পদ বলা হয়। এক্ষেত্রে মানব সম্পদ সম্পর্কে অর্থনীতিবিদ মাইকেল পি পোড়ানো একটা মজার কথা বলেছে। এটা আমরা দেখি। দেখো, একটি দেশের ভূমি এবং মূলধনকে বস্তুগত সম্পদ বলা হয় বিদায় তার প্রেক্ষিতে শ্রম শক্তিকে বলা হয় মানব সম্পদ। মানে যারা দক্ষ, যোগ্য, তাদেরকে আমরা কি বলতে পারি? মানব সম্পদ বলতে পারি। এবং এই মানব সম্পদ কতটুকু উন্নয়ন করা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে মানব সম্পদের মৌলিক সূচক কয়টি? 3টি। তাহলে মানব সম্পদের মৌলিক সূচক কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে আয়ুষ্কাল। 1 নম্বর কি হবে? আয়ুষ্কাল। 2 নম্বর হচ্ছে শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন। 2 নম্বর কি? শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন। আর 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান। তার মানে মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক হলো 3টি। 1 নম্বর হচ্ছে আয়ুষ্কাল, 1 নম্বর হলো আয়ুষ্কাল, 1 নম্বর হলো আয়ুষ্কাল। 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন, 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন, 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান, 3 নম্বর হলো জীবনযাত্রার মান, 3 নম্বর হলো জীবনযাত্রার মান। আশা করি তোমরা এই বিষয়টা পরিপূর্ণ ধারণা পেয়েছো। আমরা দেখব এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, দেখো, মানব সম্পদ উন্নয়নে অন্য একজন ব্যক্তি 8টি বিষয় নিয়ে কথা বলেছে। দেখো, মানব সম্পদ উন্নয়নের জন্য অধ্যাপক মীর ডাল, অধ্যাপক কি? মীর ডাল 8টি উপাদানের কথা বলেছে। এটা একটু মাথায় রাখিও যে অধ্যাপক মীর ডালের মতে মানব সম্পদের উপাদান হচ্ছে 8টি। অধ্যাপক মীর ডালের মতে মানব সম্পদের উপাদান হলো 8টি। অধ্যাপক মীর ডালের মতে মানব সম্পদের উপাদান হলো 8টি। 1 নম্বর হচ্ছে খাদ্য, 1 নম্বর হচ্ছে খাদ্য। 2 নম্বর হচ্ছে বস্ত্র, 2 নম্বর কি? বস্ত্র। 3 নম্বর হচ্ছে বাসস্থান, 3 নম্বর হচ্ছে বাসস্থান। 4 নম্বর হচ্ছে শিক্ষা, 4 নম্বর হচ্ছে কি? শিক্ষা। ওই যে আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, প্রথম 4টা কিন্তু পড়ে যায়: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। এরপরে স্বাস্থ্য না হয়ে এটা হচ্ছে, আগে আমরা চিকিৎসা বলতাম, এখন স্বাস্থ্য বলতেছি আর কি। আর বাকি 3টা তো নতুন। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসা না বলে তাকে কি বলবো? স্বাস্থ্য বলবো। যাই, এই দেখো, এই 5টি মনে রাখার উপায় হচ্ছে আমাদের মৌলিক
চাহিদা 5টি না, এই 5টার সাথে কিন্তু মিল আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো চিকিৎসা না বলে কি বলবো, স্বাস্থ্য বলবো। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। তারপর হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। মানে মৌলিক যে আমাদের চাহিদা 5টি, এই 5টার মধ্যে 5টা কিন্তু চলে আসে। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে পরিবহন। 8 নম্বর কি, পরিবহন। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে পরিবহন। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে পরিবহন। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে পরিবহন। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে পরিবহন। 6 নম্বর হচ্ছে গণসংযোগ মাধ্যম। 7 নম্বর হচ্ছে শক্তি বুক। 8 নম্বর হচ্ছে কি, পরিবহন। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে মনেও রাখতে পারবা এবং মনে রেখে সর্বোচ্চ নাম্বারও অর্জন করতে পারবা। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা দেখব, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। কেন বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব অপরিসীম? মানে গুরুত্ব যেই কথা, প্রয়োজনীয়তা একই কথা। কথাটা একটু দেখিও। প্রয়োজনীয়তা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, এগুলো সব একই কথা। এক নাম্বার হচ্ছে দক্ষতা বৃদ্ধির জন্য। কি বৃদ্ধির জন্য? দক্ষতা বৃদ্ধির জন্য মানব সম্পদ দরকার। 2 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য মানব সম্পদ দরকার। 1 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি। 1 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে কি, উৎপাদন বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। উপরে 2টা হলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, উপরে 2টা হলে কি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। আর কর্মসংস্থান বৃদ্ধি পেলে খাদ্য ঘাটতি মোকাবেলা করা যায়। খাদ্য ঘাটতি কি করা যায়, মোকাবেলা করা যায়। তাহলে প্রথম 4টা একই সূত্রে গাঁথানা, দেখো 4 বার করে বলবা, দেখবে এখনই মন মুখস্থ হয়ে যাবে। দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য ঘাটতি মোকাবেলা। দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য ঘাটতি মোকাবেলা। দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য ঘাটতি মোকাবেলা। বারবার করে বলবা, বারবার করে পড়বা। আচ্ছা, এরপরে 5 নাম্বার, বাণিজ্য ঘাটতি দূর হবে। বাণিজ্য ঘাটতি দূর হবে। 6 নাম্বার হচ্ছে সঞ্চয় গঠন হবে, মূলধন গঠন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। 7 নাম্বার হচ্ছে 8 নাম্বার হচ্ছে আয় বৈষম্য দূর। তাহলে বাণিজ্য ঘাটতি দূরীকরণ, সঞ্চয়, মূলধন গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং আয় বৈষম্য দূরীকরণ, এই সব হচ্ছে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে মনে রাখতে পারবা এবং নোট করে নিও। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় এক লাইন এক লাইন করে তোমাকে ব্যাখ্যা করতে হবে, যাতে সর্বোচ্চ নাম্বার অর্জন করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে মানব সম্পদ উন্নয়নের উপায়। কি কি উন্নয়নের উপায় আছে, উপায়গুলো একটু দেখি। এক নাম্বার হচ্ছে শিক্ষা অর্জন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষা অর্জন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। তখন কিন্তু মানুষরা দক্ষ হবে, আর মানুষ দক্ষ হলে মানব সম্পদে পরিণত হবে। মানব সম্পদে কি হবে, পরিণত হবে। 2 নম্বর, কারিগরি শিক্ষার প্রসারতা। কারিগরি জ্ঞান যত দেওয়া যায়, কারিগরি জ্ঞান যত দেওয়া যায় তত বেশি মানব সম্পদে পরিণত হবে। 3 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি কখন, যখন দক্ষ ব্যবহার সম্ভব, দক্ষ সম্পদের ব্যবহার সম্ভব, তখন উৎপাদন বৃদ্ধি পাবে। তার মানে সবাই মানব সম্পদে পরিণত হবে। কৃষি শিক্ষার প্রসার। এই যে গ্রামের কৃষকরা কাজ করে, তারা কিন্তু কৃষি শিক্ষার কিছুই জানে না, ক্রিয়াও বুঝে না, কিন্তু আমরা চাষ করে। কিন্তু তাদেরকে কিন্তু পর্যাপ্ত শিক্ষা দিতে পারলে, তাদের উপরে পর্যাপ্ত তুমি দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে পারলে, তাদের মধ্যে কিন্তু কাজ করার স্পৃহা জন্মাবে এবং অধিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তার মানে এটা যে কৃষি শিক্ষার প্রসার। এরপরে 5 নাম্বার হচ্ছে জনস্বাস্থ্যের উন্নতি। জনস্বাস্থ্যের কি হবে, উন্নতি, জনস্বাস্থ্যের উন্নতির জন্য। 6 নাম্বার, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। জনসংখ্যা কি করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, জনসংখ্যার নিয়ন্ত্রণ। 7 নাম্বার হচ্ছে পরিবেশের উন্নয়ন। 7 নাম্বার কি হবে, পরিবেশের উন্নয়ন। পরিবেশের কিসের জন্য, উন্নয়নের জন্য। উন্নয়ন হলে তোমার হচ্ছে মানব সম্পদ উন্নয়ন হবে। এরপর 8 নাম্বার হচ্ছে বাসস্থান সমস্যার সমাধান। বাসস্থান সমস্যার সমাধান করা গেলে কি হবে, উন্নয়ন হবে। আচ্ছা, আমি একটু বেশি দাগাচ্ছি বলে মনে হচ্ছে, যে আমি বেশি দাগাচ্ছি বলে কি তোমার নোট করতে অসুবিধা হচ্ছে? নাহলে প্রয়োজনে যদি তোমার এগুলো যদি মনে হয় যে স্যার আমাকে এই স্লাইড গুলো একটু প্রয়োজনে দিয়েন, তাহলে তুমি একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি অবশ্যই সেটা প্রোভাইড করবো। 01875556258। আমি এখানে স্লাইড মানে লিখে লিখে পড়াচ্ছি, কারণ তুমি যদি এগুলো বুঝতে পারো। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন সৃষ্টি করা। সমাজ কল্যাণমূলক সংগঠন সৃষ্টি করা। 10 নাম্বার হচ্ছে পরিকল্পনা। 10 নাম্বার কি, পরিকল্পনা। আর 11 নম্বর হচ্ছে সরকারি উদ্যোগ। আর 12 নম্বর হচ্ছে নারী শিক্ষার প্রসার করা। এই 12টা পয়েন্ট হচ্ছে মানব সম্পদ উন্নয়নের উপায়। এগুলোর মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কি হবে, সম্ভব হবে। এবং এগুলোর মাধ্যম ছাড়া তুমি মানব সম্পদে কখনোই উন্নয়ন ঘটাতে পারবে না। আচ্ছা, যারা এসএস নিতে চাচ্ছ এসএস নিয়ে ফেলো দ্রুত দ্রুত।
যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেলো, 1 2 3 ডান। ওকে, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী আলোচনায়। সেটা হচ্ছে দেখো, মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের কিছু কার্যক্রম আছে, এটা কিন্তু আসে পরীক্ষায়। বা মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ সমূহ। দেখো, মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ, কি কি পদক্ষেপ কর্মসূচি নিতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে একদম শতভাগ। এটা কিন্তু তোমার উচ্চতর দক্ষতার প্রশ্নে অনেকবার আসছে। মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ, এক নম্বর হচ্ছে শিক্ষা কার্যক্রম। এক নম্বর কি? শিক্ষা কার্যক্রম। এখন শিক্ষা কার্যক্রমের অধীনে অনেকগুলো পয়েন্ট আছে, আমি কিন্তু এখানে স্লাইড 2 3, এটা কিন্তু 1 নাম্বার, 2 3 এগুলো কিন্তু পরের স্লাইডে। এইটার অনেকগুলো উপধারা আছে। শিক্ষা কার্যক্রমের অধীনে অনেকগুলো বিষয় আছে, মানে শিক্ষা কার্যক্রমের অধীনে অনেকগুলো বিষয় আছে। 1 নাম্বার দেখো, 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রাথমিক এবং হচ্ছে গণশিক্ষা। 1 নাম্বার হচ্ছে প্রাথমিক এবং কি শিক্ষা? গণশিক্ষা। 1 নাম্বার হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা, মানে শিক্ষা কার্যক্রমের মধ্যে। 2 নম্বর হচ্ছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। এটা কিন্তু 2010 সালে বাংলাদেশে করা হয়, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। 3 নম্বর, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি করা, এগুলো কিন্তু দিচ্ছে সরকার, কিন্তু এগুলো দিচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি দেওয়া। এরপর হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রসার। মাধ্যমিক শিক্ষার কি করা? প্রসার করা। কারিগরি জ্ঞানের প্রসার করা, কারিগরি জ্ঞানের প্রসার করা। মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করা। নারী উন্নয়ন শিক্ষার ব্যবস্থা করা। উচ্চশিক্ষা বা টারশিয়ারি এডুকেশনের ব্যবস্থা করা। শিক্ষা কার্যক্রমের মধ্যে এই সবগুলা মানব সম্পদ উন্নয়ন করবে। এই প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করে লিখে রাখবা, যাতে বুঝতে পারো। আমার একটা অর্থনীতি সলিউশন বই আছে, ওইটা থেকেও তুমি অনেক কিছু সবগুলো পাবা জিনিস। আচ্ছা, আমরা এরপরে বাকিগুলো দেখি। এটা কিন্তু 1 নাম্বারটা দেখছি আমরা, শিক্ষা কার্যক্রম। 2 নম্বর আমাদের যে পদক্ষেপ, 2 নম্বর পদক্ষেপ হচ্ছে দেখো, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম। স্বাস্থ্য এবং কি? পরিবার কল্যাণ কার্যক্রম। এবং এটার অধীনে অনেকগুলো পয়েন্ট আছে। 1 নম্বর হচ্ছে কমিউনিটি ক্লিনিং এর ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এবং ই হেলথ, মানে ওই যে ই হেলথ মানে ইলেকট্রনিক, যে তুমি কিন্তু কল দিলেই কিন্তু ডাক্তারদের সাথে কথা বলা যায়। অনেক সময় তোমার কাছে দেখবা মেসেজ আসে, আপনি কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে চান, তাহলে পরামর্শ করুন। এটা হচ্ছে ই হেলথ কার্যক্রম। এটা কি? ই হেলথ কার্যক্রম। আচ্ছা, আশা করি এই বিষয়টা তোমার কাছে একটা পরিষ্কার ধারণা হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আবাসিক কার্যক্রম। 3 নম্বরটা কি? আবাসন কার্যক্রম। আবাসন কার্যক্রমের অধীনে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। দেখো, আবাসন কার্যক্রমের অধীনে 1 নম্বর হচ্ছে আবাসন তহবিল গঠন করা। 2 নম্বর হচ্ছে গৃহ সংস্থান অধিদপ্তর। 3 নম্বর হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গঠন করা। 4 নম্বর হচ্ছে এনজিওর মাধ্যমে ব্যবস্থা করা। তারপর হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। 5 নম্বর হচ্ছে আশ্রয় প্রকল্প স্থাপন, বিভিন্ন ব্যাংক স্থাপন। এই সবগুলো হচ্ছে আমার আবাসন কার্যক্রমের অধীনে। আবাসন কার্যক্রমের অধীনে অনেকগুলা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। মানে প্রথমে কিন্তু শিক্ষা কার্যক্রমে দেখেছি, এরপরে স্বাস্থ্য, এরপর দেখলাম হচ্ছে কি এখন আবাসন নিয়ে। আশা করি তোমরা বিষয়টা একদম মনোযোগ সহকারে বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তাহলে দেখো, আরেকবার একটু তোমাদের সামনে তুলে ধরি। মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ সমূহ। পদক্ষেপের মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছিলাম, সেটা ছিল শিক্ষা কার্যক্রম। 2 নম্বর আমাদের যেটা, 2 নম্বর, 2 নম্বর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দেখো, 2 নম্বর আমি কিন্তু একদম দেখো কিভাবে সাইকেল আকারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে প্রথমে আমরা সাবস্টিটিউট গুলো পড়েছিলাম। 1 নম্বর ছিল আমাদের শিক্ষা কার্যক্রম। 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম। 3 নম্বর হচ্ছে আবাসন কার্যক্রম। 3 নম্বর কি? আবাসন কার্যক্রম। 4 নম্বর হচ্ছে নারী ও শিশু উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন। 5 নম্বর হচ্ছে যুব ও কি ক্রীড়া। 6 নম্বর হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। 7 নম্বর হচ্ছে শ্রম ও কর্মসংস্থান, শ্রম ও কি কর্মসংস্থান। আশা করি এভাবে একটু বুঝে শুনে পড়লে ইনশাল্লাহ তুমি শতভাগ নিশ্চিতভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা এবং সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। সো এই বিষয়গুলো একটু এভাবে একদম আমি যেভাবে পড়াচ্ছি একদম গুছিয়ে গুছিয়ে আলোচনা করলে ইনশাল্লাহ তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় মনে রাখা সহজ হবে। আশা করছি তোমরা এই বিষয়ে কোনো জটিলতা দেখা দিবে না, তোমাদের সবার জন্য বিষয়গুলো সহজ হবে। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো ডিসকাস করতে পারবো। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।